প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সামনের দিনগুলো তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবেলা করবে। তুমি নিজে সুরক্ষিত থাকবে, তোমার পরিবার তথা রাষ্ট্রকে সুরক্ষিত রাখার সর্বাত্মক প্রয়াস চালাবে। এই প্রত্যাশা রেখেই আমি মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, ঢাকা কলেজ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই কোর্সের উপর আমি বক্তব্য দেব। তোমরা ইতিমধ্যেই ইনকোর্স পরীক্ষা এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা সেটা সম্পন্ন করেছো। আশা করছি তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে এবং সামনে তোমাদের যে পরীক্ষা আসছে সেই পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে শুরু করেছো। আমরা প্রায় 10 মাস ক্লাস থেকে, আমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত। আমরা অনলাইনে চেষ্টা করছি তোমাদেরকে যথাসাধ্য ক্লাসগুলোকে পরিপূর্ণভাবে তোমাদের বোঝার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সেগুলো অনুসরণ করেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। তো সুতরাং তোমাদের যে নির্বাচনী পরীক্ষা হয়ে গেল এবং যে ইনকোর্স পরীক্ষা হয়ে গেল, সেই নাম্বারগুলো আমরা দেখলে বুঝতে পারবো তোমাদের প্রস্তুতি কিরকম ছিল। তো আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা আমি দীর্ঘদিন পরে আসছি, সেই কোর্সের কিছু কিছু অংশ আমরা এখন শেষ করতে পারিনি। তারই একটা অংশ আজকে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো আজকে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কিছু কথা বলবো। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস বা নগদ প্রবাহ বিবরণী, এটা তোমরা জানো আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছিল, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কয়েকটা পার্ট ছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ ছিল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আমাদের কিন্তু আগে কম্পালসারি ছিল না, কিন্তু বর্তমান কোম্পানির সেটাকে আমাদের কি করা আছে, বাধ্যতামূলক করা আছে যে আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার সময় আমাদেরকে কি করতে হবে, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টও তার সাথে থাকতে হবে। এবং আমরা আইএসসি কর্তৃক যে আমাদের আইএএসসি কর্তৃক প্রণীত IAS 7 এ এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে বর্ণনা করে দেওয়া আছে। তাহলে সেখানে কি বলা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বলতে কি বোঝা আছে, যে বিবরণীর সাহায্যে নগদের আগমন এবং নির্গমন, অর্থাৎ ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো যে ব্যাপারগুলো, সেগুলো যে উপস্থাপন করার যে প্রক্রিয়া, সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি যে একটু সহজভাবে বলি যে আমাদের নগদের আগমন এবং নির্গমন, অর্থাৎ কোন কোন উৎস থেকে আমরা নগদ পাচ্ছি এবং কোন কোন ক্ষেত্রে আমরা নগদ ব্যবহার করছি, এই যে ব্যাপারগুলো, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে সুস্পষ্ট করার জন্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়। তাহলে মোট কথা কি দাঁড়ালো, যে নগদের আগমন এবং নির্গমন অথবা নগদের উৎস সম্পর্কে সুস্পষ্ট ধারণা অথবা নগদের ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য যে বিবরণীর সাহায্যে আমরা এই বিবরণীটা করে থাকি, সেটাকে বলি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবং সেটা আমাদের IAS 7 এ উল্লেখ করা আছে। তো সুতরাং আমাদের IAS 7 অনুসারে আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে 3টা সেকশনে ভাগ করে আমাদের করার বিধান দেওয়া আছে। কয়টা সেকশনে? 3টা সেকশনে। তাহলে আমরা দেখব যে আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সেকশন 3টা কি কি। তাহলে 1 নাম্বার হলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস, 2 নম্বর হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, and 3 নম্বর হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে এই 3টা সেকশনে ভাগ করে আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে বর্ণনা করা আছে।
তাহলে আমরা তোমরা বলতে পারো যে স্যার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কি প্রয়োজন আছে। তো যেহেতু আমরা আমাদের নগদের পরিমাণ জানতে পারছি, আমাদের ক্যাশ বই আমরা মেনটেন করি, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, সেখানে আমরা আমাদের ব্যালেন্স শিটের মধ্যে আমরা নগদের পরিমাণ জানতে পারি, অথবা ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা আমাদের নেট ইনকাম জানতে পারি, তাহলে আমাদের ক্যাশের জানার দরকারটা কি? ওই যে অস্পষ্টতাটুকু, সেটুকু ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের সেই কি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হচ্ছে। কারণ আমাদের ইনকাম স্টেটমেন্টে যে আমরা নেট ইনকাম পাই, সেই নেট ইনকাম কিন্তু আমাদের সেই নেট ইনকাম কিন্তু আমাদের ক্যাশের পরিমাণকে সম্পূর্ণভাবে কি করে না, নির্দেশ করে না। তো সুতরাং কিছু সীমাবদ্ধতার কারণেই কিন্তু আমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের কি করতে হচ্ছে। তো সুতরাং আমরা যদি আমাদের মনে করি যে তাহলে স্যার প্রয়োজনটা কি, এখন তাহলে আমরা সেই প্রয়োজনতাগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলেই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হবে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন আমরা তৈরি করতে যাচ্ছি, অর্থাৎ ইউজফুলনেস অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। আমরা এখন দেখব যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমাদের প্রয়োজনতাটা কি। ইউজফুলনেস অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। Usefulness of the statement of cash flow. তাহলে আমরা যদি একটু বর্ণনা করি, তাহলে আমাদের কাছে জিনিসটা আরো বেশি পরিষ্কার হবে। এক নাম্বার হলো ability to generate future cash flow. দুই নাম্বার, ability to pay dividend and meet obligations. Number 3, to know the reasons for the difference between net income and net cash. To know the reasons for the difference between net income and net cash. And 4 number হলো the cash investing and financing transactions during the period. The cash investing and financing transactions during the period. তারপর আমরা দেখতে পারি 5 নাম্বার আমরা যদি দেখি, getting an idea of future cash position. Getting an idea of future
Getting an idea of future cash position. Number 6, valuation of cash position. Liquidity position. Number 8, searching for answers. Searching for answers to various problems. নয় নম্বর হচ্ছে useful to outside interest parties. Useful to outside interest parties. And number 10, forming of long-term planning. তাহলে আমরা ইউজফুলনেস অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, আমরা আগে বলেছিলাম যে আমাদের ক্যাশ ফ্লো করার প্রয়োজনীয়তাটা কি বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার গুরুত্বটা কি। কারণ অবশ্যই আমাদের গুরুত্ব আছে, সেই গুরুত্বের আলোকে আমরা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে আমাদের কম্পালসারি করা আছে। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে প্রয়োজনগুলো মিট আপ করার জন্য আমাদের ক্যাশ ফ্লো করতে হয় সেগুলো আমরা প্রথমে বললাম। এবিলিটি টু জেনারেট ফিউচার ক্যাশ ফ্লো, অর্থাৎ আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমি দেখি তখন কিন্তু আমরা ওই স্টেটমেন্টে দেখে আমি কিন্তু বুঝতে পারছি না যে আমার ক্যাশের কি অবস্থাটা। অর্থাৎ তোমরা কিন্তু জানো যে আমার নেট ইনকাম মানে কিন্তু টোটালটা ক্যাশ নয়, সেটা ডিউ টু রিজনস তোমাদের জানা আছে যে অ্যাকচুয়াল বেসিস অ্যাকাউন্টিং এ আমাদের যে সমস্ত ইনকাম জেনারেশন হয় বা রেভিনিউ আসে সেগুলো কিন্তু শুধুমাত্র ক্যাশ না, আমাদের অ্যাক্রুড রেভিনিউ গুলো আসে। ঠিক ভাইস ভার্সা আমরা যে এক্সপেন্স গুলোকে আমরা শো করি সেই এক্সপেন্স গুলো সব কিন্তু আমরা নগদে পরিশোধ করি না, কিছু আমাদের খরচ কি থাকে, আমাদের ডিউজ থাকে যেগুলো আমরা আউটস্ট্যান্ডিং থেকে আমরা পরিশোধ করি না। তো সুতরাং আমাদের যে নেট ইনকাম থাকে, নেট ইনকামটা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল রিয়েল পিকচার বা নগদের যে অবস্থানটা সেটা কিন্তু ধরতে পারি না। যার কারণে আমাদের কি হচ্ছে যে স্বল্পকালীন যে আমাদের যে নগদের চাহিদা বা লং টার্ম যে ক্যাশের চাহিদা সেটা কিন্তু আমরা কিভাবে মিট আপ করবো সেটা বুঝতে পারি না। দ্যাটস ওয়াই এবিলিটি টু জেনারেট ফিউচার ক্যাশ ফ্লো, অর্থাৎ আমরা আমাদের সেই নেট ইনকামের পজিশন দেখে বা ক্যাশ স্টেটমেন্ট করে আমরা পরবর্তী কি ধরনের আমাদের ভবিষ্যতে আমাদের নগদ প্রবাহ সৃষ্টি হবে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাওয়ার জন্য আমরা ক্যাশ স্টেটমেন্ট করতে হচ্ছে বা আমাদের দরকার। এবিলিটি টু পে ডিভিডেন্ড এন্ড মিট অব্লিগেশনস, ওই যেটা বলছিলাম যে আমাদের ডিভিডেন্ড নেট ইনকাম হলেই আমরা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছি না, আমরা সেখানে বোনাস ডিভিডেন্ড দিচ্ছি। তো সুতরাং আমাদের নগদে যদি আমরা ডিভিডেন্ড দিতে চাই, সুতরাং নগদ ডিভিডেন্ড আমরা দিতে পারবো সেটা কিন্তু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছাড়া সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং মিট অব্লিগেশন এবং আমাদের আরো যে সমস্ত দায়বদ্ধতাগুলো আছে, আমাদের শর্ট টার্ম বা লং টার্ম যে সমস্ত লাইবিলিটিস গুলো আছে সেগুলো আমরা কবে নাগাদ মিট আপ করতে পারবো বা আমাদের মিট আপ করার সেই সক্ষমতা আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার মধ্য দিয়ে আমরা সেটা বের করতে পারি। To know the reasons for the difference between net income and net cash, ওই যে কথা বলছিলাম, to know the reasons, আমাদের নেট ইনকাম নেট ক্যাশের মধ্যে কেন পার্থক্য এটা নিজের আমরা জানতে পারি। তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে আমি যেটা বললাম যে আমাদের যে নেট ইনকাম হয় সেই নেট ইনকামের পুরোটাই কিন্তু ক্যাশ নয়। তো সুতরাং নেট ইনকাম নেট ক্যাশ এর মধ্যে পার্থক্য হওয়ার কারণটা কিন্তু আমরা ইজিলি সেটা আমরা ধরতে পারি আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার মধ্য দিয়ে। The cash investing and financing transaction during the period,
দ্য ক্যাশ ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং ট্রানজেকশন ডিউরিং দ্য পিরিয়ড। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে সমস্ত তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিডার যারা আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিডারদেরকে সবচেয়ে বেশি যেটা তাদের কাছে বোঝার ব্যাপার সেটা হলো যে তোমার কি যে অ্যাসেটস এবং লাইবিলিটিসের যে চেঞ্জ, সেই চেঞ্জটা কেন, হোয়াই চেঞ্জ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এই প্রশ্ন উত্তরটা কিন্তু আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার মধ্য দিয়ে জানা সম্ভব হয়। তো সুতরাং এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্স বা আমাদের ইউজফুলনেস। গেটিং অ্যান আইডিয়া অফ ফিউচার ক্যাশ পজিশন, এটা আমরা ইজিলি বুঝতে পারছি যে আমাদের ফিউচার ক্যাশ পজিশন কিরকম হবে বা আমরা ধারণাটা কিন্তু আমরা নিতে পারি এবং সেইভাবে আমাদের পরিকল্পনা আমরা সাজাতে পারি, সেটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, এটা আমাদের পক্ষে সেটা নেওয়া সম্ভব। অ্যান্ড ভ্যালুয়েশন অফ ক্যাশ পজিশন, অর্থাৎ আমার অর্থের যে অবস্থা, নগদের যে অবস্থানটা, সেই নগদের অবস্থানটাকে আমি মূল্যায়ন করতে পারি যে এই নগদের বর্তমান পরিস্থিতি দিয়ে আমি আমার ভবিষ্যৎ কি কি পরিকল্পনা নেওয়ার সুযোগ থাকবে। কারণ আমার নগদের অস্তিত্বের উপর ভিত্তি করে কিন্তু আমার অনেক পরিকল্পনা বা অনেক প্রকল্প, সেগুলো আমার কতটুকু আমি সাকসেস করতে পারবো বা কতটুকু আমি এটাকে টু দ্য এন্ড নিয়ে যেতে পারবো, সেটা ডিপেন্ডস করবে কিন্তু আমার ক্যাশ ভ্যালুয়েশনের মধ্য দিয়ে। লিকুইডিটি পজিশন, যে তোমার তারল্যের যে অবস্থা, তোমরা জানো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই যে তারল্য অবস্থা বলতে ক্যাশকে আমরা বুঝে থাকি। সুতরাং আদার যে সমস্ত বা লিকুইড অ্যাসেট যেগুলো আছে সেগুলোর চেয়েও কিন্তু আমার ক্যাশ লিকুইডিটিটা কত, সেটার ইম্পর্টেন্সটা কিন্তু বেশি। কারণ হলো যে তোমার স্বল্পকালীন যে আমার ডিমান্ড যে ক্যাশের, সেটা কিন্তু আমি আমার সেই লিকুইড অ্যাসেট দিয়ে তাৎক্ষণিকভাবে কিন্তু মিট আপ করা সম্ভব হয় না। সুতরাং লিকুইডিটি অবস্থানও কিন্তু আমার পক্ষে জানা সম্ভব হচ্ছে যদি আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করি। অ্যান্ড সার্চিং ফর অ্যান্সার্স টু ভেরিয়াস প্রবলেমস, সার্চিং ফর অ্যান্সার্স ভেরিয়াস প্রবলেমস, অর্থাৎ আমার যে নানাবিধ যে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে নগদ সংক্রান্ত, নগদের আমার ব্যবহার, নগদের আমার কি পরিমাণ পণ্য ক্রয় করা দরকার আছে, কি পরিমাণ নগদ টাকা আমাকে পরিশোধ করতে হবে, এই যে ব্যাপারগুলো সমস্ত কিন্তু কিসের উপর ভিত্তি করে, অন দ্য বেসিস অফ ক্যাশ। তো সুতরাং এই যে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি যেগুলো আমি হতে থাকবো বা হওয়ার সম্ভাবনা আছে, সেই প্রশ্নগুলোকে মিট আপ করার জন্য বা সেইগুলোকে সমাধান করার জন্য আমার কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা খুব প্রয়োজনীয়তা বেশি। ইউজফুল টু আউটসাইড ইন্টারেস্টেড পার্টিস, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের তোমার কি থাকে, তোমার পাওনাদার থাকে। তো সুতরাং ইন্টারেস্টেড স্টেক হোল্ডার যারা আছে, আউটসাইডার্স, তারা সবসময় চাচ্ছে যে ওই প্রতিষ্ঠান কি কত তাড়াতাড়ি এবং কিভাবে তাদের নগদ অর্থ পরিশোধ করতে পারবে, যেভাবে যেটাকে উপর ভিত্তি করে ওই সমস্ত পণ্যদাতা তোমার কাছে পণ্য বিক্রি করতেও পারে, পণ্য তুমি পণ্য আনতে পারবে, অথবা তোমাকে লোন দিবে, অথবা তোমাকে বা তোমার প্রকল্পে সাহায্য করে যেন এগিয়ে আসবে। এই যে ব্যাপারগুলো আছে, আউটসাইডার্স যারা ইন্টারেস্টেড পার্টিস আছে, তারা কিন্তু তোমার ক্যাশের অবস্থানটা দেখতে চায়। অ্যান্ড ফর্মিং অফ লং টার্ম প্ল্যানিং, তুমি তোমার যদি কোনো দীর্ঘ বা দীর্ঘকালীন তোমার পরিকল্পনা সাজাতে চাও, সেখানে কিন্তু তোমার এই নগদ একটা বড় ধরনের ফ্যাক্টরস কাজ করে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, সেই পয়েন্টগুলোর ভিত্তিতেই আমরা আমাদের একটা বা এট দ্য এন্ড ক্লোজিং এ আমরা আসতে পারি যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা কেন প্রয়োজন বা কেন এটা এত গুরুত্ব বেশি। তাহলে আরো সহজভাবে যদি আমি বলতে চাই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হলো নগদের আগমন এবং নির্গমন। কারণ ক্যাশ ইনফ্লো আউটফ্লো আমরা যদি সেটাকে যদি পরিষ্কার ধারণা না থাকে, তাহলে কিন্তু কেউ যারা একটা সুবিধাভোগী আছে বা যারা এটা ব্যবহারকারী আছে, তারা কিন্তু এখানে স্পষ্ট ধারণা পাওয়ার সম্ভাবনা থাকে না। দ্যাটস ওয়াই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো এখন আমি যাব যে একটা গ্ল্যান্স খুব সহজভাবে আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে সেকশন, 3টে সেকশন আছে, তো সেই 3টে সেকশনে আমরা কিভাবে আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টগুলোতে কি কি আসবে সেটা আমরা একটু আলোচনায় যাব এখন।
তাহলে আমরা IAS 7 অনুযায়ী আমরা বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টা সেকশনস হলো কটা? 3টা। এক নাম্বার হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। দুই, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর 3 হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে IAS 7 অনুযায়ী 3 সেকশন আমাদের আছে। তার 3 sections of making a statement of cash flows. These are operating activities, investing activities and financing activities. তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস কি আসবে? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে অপারেটিং অ্যাক্টিভিটিসটা কি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা কি এন্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিস জিনিসটা কি। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস হলো এখন শুধুমাত্র কি আসবে? নগদ লেনদেনগুলো আসবে। অপারেটিং কি আসবে? শুধুমাত্র নগদ লেনদেনগুলো আসবে। অনলি ক্যাশ। only cash item. Only cash item, that means receipts and payments. দুইটি আসবে, রিসিভও আসবে, পেমেন্ট আসবে, দ্যাট মিন্স রেভিনিউ এক্সপেন্সেস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস কি আসবে? ওনলি ক্যাশ আইটেমস গুলো আসবে, যেটা হলো তোমার রেভিনিউ এক্সপেন্সেস, রেভিনিউ এন্ড এক্সপেন্সেস। হ্যাঁ, এটা আমাদের সহজভাবে মনে রাখার জন্য খুবই দরকার। 2 নম্বর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখন আমরা কি আসবে? অ্যাকোয়ারিং এন্ড ডিসপোজিং অফ ইনভেস্টিং, অ্যাকোয়ারিং এন্ড ডিসপোজিং অফ ইনভেস্টমেন্ট, প্রপার্টি, প্ল্যান এন্ড ইকুইপমেন্ট। তাহলে আমরা যদি লিখি অ্যাকোয়ারিং, ACQU, acquiring and disposing investments, property, plant and equipment. কি কি আসবে আমাদের? অ্যাকোয়ারিং এন্ড ডিসপোজিং অফ ইনভেস্টমেন্ট, প্রপার্টি এন্ড প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। দ্যাটস মিন ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয়গুলো এখানে আসবে, অবশ্যই নগদ সংক্রান্ত। এটা মনে রাখতে হবে যে অ্যাকোয়ারিং এন্ড ডিসপোজিং ইনভেস্টমেন্ট, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, স্থায়ী সম্পত্তি, শুধু স্থায়ী সম্পত্তির নগদ ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত আসবে। যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করা হয় এবং সেখানে যদি নগদের কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে কিন্তু সেই স্থায়ী সম্পত্তির বা বিক্রয় ব্যাপারগুলো এখানে কিন্তু আসবে না। মাইন্ডেড। তো সুতরাং আমাদের আসবে অ্যাকোয়ারিং এন্ড ডিসপোজিং ইনভেস্টমেন্ট, প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। দুই নাম্বার কি আসতে পারে? আসবে আমাদের লেন্ডিং মানি এন্ড কালেক্টিং দ্য লোন। অর্থাৎ ইনভেস্টমেন্ট, আমরা আগে বলছিলাম যেহেতু ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, তাহলে ল্যান্ডিং মানে আমরা যদি কোনো নগদ টাকা ধার দেই এবং যদি কোনো নগদ টাকা আমরা নেই, বিনিয়োগ হিসেবে নেই, সেটাও কিন্তু আমাদের এখানে আসবে। তাহলে কি কি জিনিসগুলো আসবে সেটা কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি পড়ে। আমরা যদি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করি, আমাদের এই যে জিনিসগুলো বা এই যে উপাদানগুলো, ইনগ্রেডিয়েন্টস গুলো, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলোতে কোন কোন আইটেমগুলো আমরা নিয়ে অঙ্কটা করব, সেটা কিন্তু আমাদের স্পষ্ট ধারণা না থাকলে আমরা কিন্তু এটা করতে পারবো না। তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস বললাম অনলি ক্যাশ আইটেম, দ্যাটস মিন্স রেভিনিউ এক্সপেন্সেস, and investing is বললাম acquiring and disposing investments, property, plant, equipment, and B, lending money and collecting loans. And number C, financing activities.
তাহলে এখানে মূল জিনিসটা হলো যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে আমাদের যে শেয়ার বা কমন স্টকের বিক্রয় এবং লভ্যাংশ প্রদান সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো আসবে, এবং দীর্ঘমেয়াদী, এটা হলো দীর্ঘমেয়াদী যে সমস্ত লাইবিলিটিস গুলো সেগুলো কিন্তু আমরা নিয়ে এখানে কি করব, লাইবিলিটিস ইনক্রিজ এবং ডিক্রিজ, লাইবিলিটিস ইনক্রিজ এবং ডিক্রিজ যেগুলো সেগুলো নিয়ে আমরা এই ফিনান্সিং অ্যাক্টিভিটিস করব। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে দেখি তাহলে কি দাঁড়ালো যে অবটেইনিং ক্যাশ ফ্রম issuing debt. যদি আমরা কোনো ডেট ইস্যু করি সেখান থেকে টাকা আসতে পারে, and repaying the amount borrowed. And repaying the amounts borrowed. তাহলে আমরা বললাম কি obtaining cash from issuing debt and repaying the amount borrowed. Number 2, obtaining cash from stockholders. Obtaining cash from stockholders and repurchasing shares and paying dividend. তাহলে আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস কোনগুলো লিখলাম? আগে বলেছিলাম যে লং টার্ম অ্যাক্টিভিটিস যেগুলো আছে, দ্যাট মিন্স লায়াবিলিটি, সেগুলোর ইনক্রিজ এবং ডিক্রিজ গুলো আমাদের কিন্তু এখানে আসবে। তার মধ্যে কি কি আমরা দেখলাম? অবটেইনিং ক্যাশ ফ্রম ইস্যুইং ডেট, আমরা যদি কোনো ঋণ বা নেই ক্যাশে নগদে, এবং আমরা রিপেইং দ্য অ্যামাউন্টস বরড, যেগুলো আমরা ঋণ গ্রহণ করেছিলাম সেগুলো আমরা পরিশোধ করি, সেটা আমার দীর্ঘকালীন অবশ্যই। অ্যান্ড অবটেইনিং ক্যাশ ফ্রম স্টক হোল্ডার্স, আমাদের যারা মালিকানা তাদের কাছে আমরা কোনো টাকা নেই, রিপেইং এবং আমরা যদি শেয়ারসের মূল্য পরিশোধ করি, অ্যান্ড পেইং ডিভিডেন্ড, এবং আমরা যদি কি করি কোনো ডিভিডেন্ড টাকা পরিশোধ, সেগুলো আমাদের কোথায় আসবে? এই ফিনান্সিং অ্যাক্টিভিটিস আসবে। তো সুতরাং আমাদের যে তিনটা সেকশন বা তিনটা স্টেপস, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটা অ্যাক্টিভিটিসের মধ্য দিয়েই কিন্তু আমাদের সেই যে কাঙ্ক্ষিত নগদ এন্ড অফ দ্য ক্যাশ পজিশন বের করা, সেটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারবো। তো আশা করছি খুব একটা গ্ল্যান্স আমাদের কি কি জিনিসগুলো এখানে থাকবে বা আসবে সেগুলো তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় নোট করে নিয়েছো। একটা জিনিস আমাকে বলে রাখি, সেটা হলো যে আমাদের সবগুলো কিন্তু কি ক্যাশ অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের নন ক্যাশ অ্যাক্টিভিটিস কিছু থাকতে পারে, সেই নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলো আসবে কিনা সেটা আমাদের প্রশ্ন। তাহলে আমি একটু স্পষ্ট করে দিই, সেটা হলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমাদের এই বিবরণের মধ্যে আসবে না। কি বললাম? যে নন ক্যাশ অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলো কিন্তু আমাদের এই বিবরণীর মধ্যে আসবে না, সেগুলোকে আমরা আলাদা সাপ্লিমেন্টারি শিডিউল হিসাবে আমরা দেখাতে পারি, অথবা বটম অফ দ্য স্টেটমেন্ট
এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নিচে আমরা কি করতে পারি, সেটাকে শো করতে পারি যে আমাদের সেই নন ক্যাশ অ্যাক্টিভিটিসগুলো কি কি সেগুলোকে আমরা দেখাই দেবো। সেগুলো আমাদের থাকবে, আমাদের এডিশনাল ইনফরমেশনে থাকবে, আমাদের কোম্পানির ব্যালেন্স শিটে থাকতে পারে, অথবা আমাদের ইনকাম থাকতে পারে। অর্থাৎ আমাদের যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলোর মধ্যে আমার কিন্তু অনেক ধরনের তথ্য থাকবে। সুতরাং সব তথ্য কিন্তু আমাদের লাগবে না। সুতরাং আমাদের যে যে তথ্যগুলো লাগবে সেগুলোকে আমরা নিয়ে আসবো। তার মধ্য থেকে নন ক্যাশ অ্যাক্টিভিটি যেগুলো আছে, অর্থাৎ একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধুমাত্র যে ক্যাশ অ্যাক্টিভিটিস নট নেসেসারি, কারণ আমরা আগে বলেছি যে আমাদের নন ক্যাশ অ্যাক্টিভিটিস কিছু আছে যেগুলোকে আমাদের অবশ্যই সেগুলো আমাদের কিসের জন্য, ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। তোমরা জানো যে পরিপূর্ণ প্রকাশ নীতি আমাদের একটা আছে, সেই নীতির আলোকে, ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস এর আলোকে অবশ্যই আমাদেরকে এই নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলোকে কি করতে হবে, আমাদের আলাদা সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট হিসেবে আমরা দেখাতে পারি, অথবা আমরা এট দ্য বটম অফ দ্য স্টেটমেন্ট সেখানে আমরা শো করতে পারি। অবশ্যই আমাদের দেখাতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই ভিতরে দেখানো যাবে না। তাহলে সেই নন ক্যাশ অ্যাক্টিভিটিস কি কি সেগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা উঠে নাও। Non-cash activities. Non-cash activities. নন ক্যাশ অ্যাক্টিভিটিস হলো যে আমাদের ক্যাশ সংশোধন নেই, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু অনেক পরিবর্তন আসবে। সেটা পরিবর্তনটা আসবে কিন্তু সেটা ক্যাশে আসবে না, অন্য ফর্মে আসবে, সেইটা হলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস। কিন্তু আমাদের সেটা ব্যবসাতে কিন্তু অনেক গুরুত্ব আছে। তাহলে সেই নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলো কি কি সেগুলো একটু জানা দরকার। এক নাম্বার হলো আমাদের ডাইরেক্ট ইস্যুয়েন্স অফ কমন স্টক। Direct common stock to purchase assets. Direct issuance of common stock to purchase asset, অর্থাৎ আমরা যদি কোনো অ্যাসেট ক্রয় করতে গিয়ে শেয়ার দিই, অর্থাৎ আমি একটা অ্যাসেট নিব কিন্তু তার বিরুদ্ধে আমি শেয়ার দিলাম, এখানে কিন্তু নন ক্যাশ অ্যাক্টিভিটি, অর্থাৎ ক্যাশের কিন্তু কোনো লেনদেন হয় নাই। সুতরাং সেটা কিন্তু আমাদের একটা বিজনেস অ্যাক্টিভিটিস, কিন্তু সেটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আসবে না। নাম্বার 2, কনভার্সন অফ বন্ডস ইনটু কমন স্টক। Conversion of bonds into common stock. Number 3, direct issuance of debt to purchase asset. Direct issuance of debt to purchase asset. And number 4, exchange of plant asset. These are non-cash activities of the business. তো সুতরাং এই যে নন ক্যাশ অ্যাক্টিভিটিস গুলো আছে যেটা বললাম, সেটা আমাদের যদি থাকে, অর্থাৎ আমাদের কোম্পানির ব্যালেন্স শিটে থাকতে পারে, সেই আইটেমগুলোকে কিন্তু আমরা অবশ্যই আমরা আমাদের কি বলবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভিতরে দেখাবো না, সেটা দেখাবো কোথায়, দ্য বটমে, বটম অফ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অথবা আলাদা সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট হিসেবে আমরা সেটা শো করতে পারি। তো সুতরাং নন ক্যাশ অ্যাক্টিভিটিস কোনগুলো সেটা কিন্তু আমাদের এই চারটা উপাদান থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি। তো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং খাতায় নোট করে রাখবে। তো আজকে আমি আর ক্লাস দীর্ঘায়িত করবো না, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার যে যে আমাদের কি বলবো এটাকে, যে নিয়মাবলী, দ্যাট মিনস কি কি ভাবে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে পারি, অর্থাৎ তিনটে স্টেপ যেটা বললাম, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং এবং ফিনান্স অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলোর যে কি ক্যাশ ইনফ্লো ইনফ্লো, অথবা কি কি মেথড আমরা করতে পারি, যেটা আমি একটু বলে রাখি ছিল ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড, এবং সেটাতে কি কি উপাদানগুলো আমরা বের করব, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। অবশ্যই পরবর্তী ক্লাসটা তোমরা
মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এবং অবশ্যই অংশগ্রহণ করবে। তো আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আবারও তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে সারাক্ষণই তোমরা আমার সাথে ছিলে এবং এই করোনা মহামারী থেকে তোমরা নিজেদের সুরক্ষিত থাকার জন্য যথাসাধ্য স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখেই আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।